দেখো কোনটা ছিল, এই সোনারপুর বিদ্যাপীঠ, তাই তো? দেখো একের অনেকটা, বলো কি আছে পড়ো। a minus 2 into x square x স্কয়ার হ্যাঁ প্লাস 2x প্লাস 3 হ্যাঁ সমান সমীকরণটি যে মানের জন্য দ্বিঘাত হবে না সেটি হলো যে মানের জন্য দ্বিঘাত হবে না a মাইনাস 2, a মাইনাস 2টা যদি 0 হয়ে যায় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ a মাইনাস 2টা যদি 0 হয়ে যায় তাহলে এখানটা 0x স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, x স্কয়ারটাই থাকবে না। x স্কয়ারটা না থাকা মানে x এর দুটো মান পাবে না, আর x এর দুটো মান না পাওয়া মানে দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, a ইকুয়াল টু 2, তাহলে a ইকুয়াল টু 2 হলে এর মান 2 হলে উত্তর হচ্ছে 2 প্লাস মাইনাস শোনা একদম অ্যানসার ডি। ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো। দুই দেওয়া আছে 2 তো হ্যাঁ আচ্ছা আমি বললাম প্লাস মাইনাস 2 অ্যানসার আছে, দেখো একটা অপশনে প্লাস মাইনাস 2 আছে, দেখো বলো প্লাস মাইনাস 2 হবে না, একদম ডি উত্তর হবে। ঠিক আছে? তারপরে দেখো চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছর সুদ করতে হবে। এক বছরে সুদ কত হবে? আচ্ছা, তাহলে পরিমাণ হচ্ছে পি হচ্ছে 2500 টাকা, তাই তো? চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস কথার মানে কি, বছরে দুবার সুদ নেওয়া হয়, তাহলে আর যে সুদের হার আছে তাকে 2 দিয়ে ভাগ হবে, বছরে যতবার নেওয়া হয়। হ্যাঁ, তাহলে আর এর মান কি হবে? আর এর মান হয়ে যাবে হচ্ছে 12% আছে, তাহলে 12/2 হয়ে যাবে। ঠিক আছে, মানে 6। আর 1 বছরের সুদ, তাহলে 1 বছরে আমি কতবার সুদ নেব? 2 বার, তাই n এর মান হচ্ছে 2। আর nটা কেন ব্যবহার করা হবে? আর কনভার্সন পিরিয়ড মানে পর্ব হচ্ছে 6 মাস করে। ঠিক আছে, এই ফর্মুলায় nটা যখন ব্যবহার করবে এটাও দেখে নিতে হবে যে n গ্যাপটা যেন সেম থাকে, মানে 6 মাস, এরকম না যে আমি 6 মাস পর নিলাম আবার 4 মাস পর নিলাম, তাহলে এরকম অঙ্ক দেয়ও না, n এর গ্যাপটা সমান থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো ফর্মুলা? এই যে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছরের সুদ কত হবে। এবার আমি যে ফর্মুলাটা ব্যবহার করব, a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে কিন্তু ডাইরেক্টলি চক্রবৃদ্ধি সূত্রটা বেরোবে না, এখানে কি বেরোবে? সমূল চক্রবৃদ্ধি বেরোবে, সেখান থেকে মানে এই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিতে হবে। ঠিক আছে, একবার করে রিভিশনের জন্য, এগুলো কিন্তু সব রিভিশনই। ঠিক আছে, 2500 বুঝতে পারলে? আর এর ভ্যালু কত? 6। আর কেন 6 হলো বুঝতে পেরেছো তো? আর এখানে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা কত হলো? 2500 ইনটু 1 প্লাস 1 পূর্ণ 6 100 মানে 106/100, এটা দুবার যায় 106/100। ঠিক আছে? আচ্ছা, এবারে কি করবে? এবারে দুবার হলো তো, এখন শূন্য কাটবে না। কেন শূন্য কাটবে না একটু পরেই বলছি, কারণ এখন শূন্য কাটলে এক্সট্রা শূন্য থেকে যাবে, বুঝতে পারলে? এই যে 53/50 2 দিয়ে ভাগ করলে, কাটাকাটিটা দেখো, তারপর হচ্ছে 53/50, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করা হলো, বুঝতে পারলে? 2 দিয়ে ভাগ করা হলো। এখন এখানে তুমি যদি শূন্য কাটতে, তাহলে দেখো উপরে দুটো শূন্য, নিচে 4টে শূন্য, শূন্য থেকে যেত, দরকার নেই। আর তাছাড়া যদি শূন্য কাটতে তখন বড় গুণ করতে হতো, 106 এর বর্গ করতে হতো, আর এখানে 53 এর বর্গ করতে হবে। ঠিক আছে, আবার এদিকে ভালো করে দেখো, এই যে 50 এর শূন্য 2500 দুটো শূন্য কেটে গেল, 5 ইনটু 5 25, 2500 কেটে গেল, তাহলে 53 ইনটু 53 স্কয়ার কত বলো? 2809। ঠিক আছে, 2809, 52 2704, 53 105 যোগ করলে 2809। ঠিক আছে? আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত বলো? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিতে হবে, মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিতে হবে, তাহলে 2809 থেকে 2500 বাদ দেবো, তাহলে কত পাবো? 309। এই যে 309 টাকা। ঠিক আছে, অপশন আছে তো? অপশন ডি, বোঝা গেল? 309।
আচ্ছা তারপরে দেখো ওখানে আবার x প্লাস 4 দেওয়া আছে, শুধু x প্লাস 2টা নেই, দেখেছো বানিয়ে দিয়েছে। ভালো করে দেখো এখানে x প্লাস 2 থাকে না, ওটা দেওয়া নেই, এটা একটু অন্যরকম। একই রকম অঙ্ক মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, ঠিক আছে। বলো কি কি আছে? 11 11 12 14 তারপরে 18 তারপরে x plus 4 x মানে ব্র্যাকেটে হ্যাঁ তারপরে 30 x প্লাস 4 এর পরে 30 হ্যাঁ 32 35 41 বলো এবারে কটা মান আছে বলো সবার আগে। বলে n এর মান কত? 1 2 3 4 5 6 7 8 9। 8 কোথায়? 9টা আছে, 9টা। 8 আর 9 এর মধ্যে পার্থক্য আছে, কনসেপ্ট আলাদা হয়ে যাবে, কারণ 8 হচ্ছে যুগ্ম সংখ্যা, 9 হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে 9 হচ্ছে অযুগ্ম মানে হচ্ছে অড, তাহলে কি হবে অ্যানসার? হ্যাঁ n প্লাস 1/2 তম পদ, হ্যাঁ তাই তো? এটাই হচ্ছে মধ্যমা হবে। তাহলে n প্লাস 2 কত? 9 প্লাস 1 মানে 9 প্লাস 1/2, তার মানে 10/2 মানে 5তম পদ। তাহলে 5তম পদ হচ্ছে মধ্যমা, মানে 1 2 3 4 5, x প্লাস 4 হলো মধ্যমা। তাহলে x প্লাস 4 এর মান আবার দিয়ে দিয়েছে মধ্যমা 24 বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ তাহলে x ইকুয়াল টু কত? 24 থেকে 4 বাদ দিয়ে 20, বুঝলে? কত নম্বর অপশন আছে? ডি, তিনটেই ডি হয়ে যাচ্ছে। তারপরে বলো এটা অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তারপর আর ব্যাসার্ধটা বলো, এই যে কনসেপ্টটা কি আছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, ঠিক আছে। তাহলে অর্ধগোলক থেকে শঙ্কু কেটে নেওয়া যাবে। ভালো করে বোঝো অর্ধগোলক জিনিসটা কি, এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার অর্ধগোলক, ঠিক আছে। তাহলে এবার অর্ধগোলক হচ্ছে এইখানে ব্যাসার্ধ থাকে, হ্যাঁ আবার এটাও ব্যাসার্ধ, বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ এবার এবার এটা অর্ধগোলক এরকম হচ্ছে, এটা গোলক আর এটা অর্ধগোলক এরকম হয়ে গেল। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ এটা, উচ্চতা তো আর, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আবার ব্যাসার্ধ আর, আবার উচ্চতাও কিন্তু আর হয়ে গেল। ব্যাসার্ধ উচ্চতা দুটোই সমান, দুটোই আর, বোঝা গেল? হ্যাঁ আর অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, তাই তো? 4/3 হাফ, এটা হচ্ছে আয়তন মানে ভি। এবার এই অর্ধগোলকের মধ্যে শঙ্কু যখন তুমি থাকবে, শঙ্কু কেটে নিতে বলেছে, শঙ্কু। তাহলে অর্ধগোলকের উচ্চতা তো আর, তাহলে সবচেয়ে বড় যে শঙ্কু তুমি কাটতে পারবে লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ না যে শঙ্কু, তার উচ্চতা কত হবে? h = r হবে তো, হ্যাঁ। আর শঙ্কু কেটে নেবে, তার মানে কি যে তুমি অর্ধগোলকটা এরকম বাটি সাবানের ভেতর দিয়ে এরকম একটা শঙ্কু ঢুকিয়ে দিলে, তাহলে ম্যাক্সিমাম কত শঙ্কু করতে পারবে? বাটি সাবানের যা ব্যাসার্ধ মানে অর্ধগোলকের যে ব্যাসার্ধ, শঙ্কুর সেই পর্যন্ত ব্যাসার্ধ পাবে, তাই তো? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? আর, যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ। দেখো বুঝতে পারছো? অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা আর, তাহলে শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে কত হলো? 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান আর, মানে 1/3 পাই আর কিউব। কারণ তুমি এরকম শঙ্কু করছো তো কিছু জায়গা তো নষ্ট হবেই, 2/3 থেকে 1/3 পেলে, তাহলে 1/3 পাই আর কিউব, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এই যে তার আয়তন 1/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। 1/3 পাই আর কিউব ঘন একক, উত্তর হচ্ছে বি। দেখে নাও, বি আছে তো? পাঁচেরটা কি আছে বলো বলো? বি। আচ্ছা কনসেপ্টটা বুঝতে পারলে? ওখানে 1/4 3 এরকম অনেক কিছু দিয়েছে, কনসেপ্টটা বুঝতে হবে যে কিছুটা নষ্ট হবে তো, কারণ শঙ্কু কাটছো তো তুমি, অর্ধগোলক যে বাটি সাবান সেটা তো নষ্ট হচ্ছে, ঠিক আছে, কিছুটা সাইডটা। তাহলে এখান থেকে কি জানা গেল? যদি পরীক্ষা এরকম কোশ্চেন দেয় যে ব্যাসার্ধ আর উচ্চতা যদি একই হয়, অর্ধগোলক আর
শঙ্কুর মধ্যে লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কার আয়তন বেশি হবে? যদি ব্যাসার্ধ আর উচ্চতা একই থাকে, অর্ধগোলকের বেশি হবে। এই যে 2/3, এটা তো 1/3 পাই আর কিউব হলো, এটা তো 2/3 পাই আর কিউব, 2/3 তো বড়। হ্যাঁ। ঠিক আছে, যে ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়, লম্ববৃত্তাকার শঙ্কুর তুলনায় অর্ধগোলকের আয়তন বেশি হবে। কত গুণ বেশি হবে? দ্বিগুণ বেশি হবে। 1/3 কে 2 দিয়ে গুণ করলে 2/3। মাথায় ঢুকছে? মাথাটা কাজ করো সকালবেলায়। 1/3 ইন্টু 2 মানে হচ্ছে 2/3। বুঝতে পারলে? দ্বিগুণ বেশি হবে। ঠিক আছে, এরকম। তাহলে অনুপাত যদি জিজ্ঞেস করে, আয়তন অনুপাত, যদি বলে যে যদি বলে যে শঙ্কু আর অর্ধগোলকের আয়তন অনুপাত কত হবে, শঙ্কু ইস্টু অর্ধগোলক কত হবে আয়তন অনুপাত? 1:2। বোঝা গেল? ঠিক করে জিনিসটা আমাদের, শঙ্কু ইস্টু অর্ধগোলক 1:2। আর যদি অর্ধগোলক ইস্টু শঙ্কু বলে 2:1। এইগুলোর জন্য নম্বর কাটে। যখন কোনো স্টুডেন্ট ধরো অঙ্ক পরীক্ষায় 45 পেল, ও এরকম না যে একদম বিশ্ব 1 নম্বর গবেট, এরকম নয়। ভুল করেছে, অনেক রকম জিনিস উল্টো পাল্টা হয়েছে। পাড়া অঙ্ক অন্তত 20 নম্বর তো মিনিমাম ভুল করবেই। এবার তুমি একটা জিনিস বলো, ডাজ 45 and 65 লুক সেম? 65 টা তো অনেক ভালো নম্বর, তাও 45 এর তুলনায় উইথ রেসপেক্ট টু 45। ঠিক আছে, আবার ধরো 65 এর জায়গায় 95 আছে, কেউ পেলো 95 এর সঙ্গে 45 কম্পেয়ার করলে তো কিছুই পাওয়া যাবে না। 45 কে জিরোর কাছাকাছি নম্বর 45 95 এর তুলনায়। 45 থেকে 95 এর যে ডিসটেন্স, কত ডিসটেন্স? 50। আর 0 থেকে 45 এর ডিসটেন্স কত? 45। মানে 45 জিরোর বেশি কাছে আছে। 0 থেকে 45 থেকে 95 এর যে ডিসটেন্স, মানে প্রচুর ডিফারেন্স হয়ে গেল। তাই ব্যাপারটা হচ্ছে এই ধরনের অঙ্কে যেটা তুমি জানো না, আউট অফ নো হয়, তুমি কিছুই মানে ক্লোজ টু নো হয়, আলাদা কথা। কিন্তু যেটা তুমি জানো সেটা তোমাকে করতে হবে। এগুলোতে নম্বর কাটার কোনো জিনিস নেই। আচ্ছা, 6টা দেখো, দাঁড়া 6টা এখানে করা যাবে না? বলো 6টা কি আছে? কোসেক থিটা সমান x এবং কট থিটা সমান y হলে নিচের কোন সমীকরণটি সঠিক? পারবে? কোসেক থিটা ইকুয়াল টু x, তাহলে স্কয়ার করে দিলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার, তাই তো? হ্যাঁ, আর কট থিটা ইকুয়াল টু হচ্ছে কি? কট থিটা ইকুয়াল টু y, তাই তো? হ্যাঁ, তাহলে কট স্কয়ার থিটা হচ্ছে y স্কয়ার। ঠিক আছে, এবার আমি যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, জানো তো? এটা ওদের মধ্যে সম্পর্ক জানো তো? এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কি হলো? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1, অপশন হচ্ছে ডি, সবই ডি হচ্ছে। ধরো কোনো একটা স্টুডেন্ট ভাবলো যে জানি না, টিক দিয়ে দিই যা খুশি ঠাকুরের নামে, বি দিয়ে দিল, কটা ঠিক হবে? বি দিয়ে দিল কটা? বৃত্তর অপশনটা দেখো, 4 নম্বরটা, 4 এর অপশনটা কত আছে? 4 এরটা সি আছে, মানে 1 পাবে, তাই তো? একটাই মাত্র বি আছে, 5 এরটা উত্তরটা ঠিক হবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলে? 5 এরটা একমাত্র ঠিক হবে, 1 পাবে যদি শুধু ইয়ে দিয়ে দেয়, শুধু সব বি 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 করতে করতে যায়। তাহলে সবকটা ঠিক হওয়ার প্রবাবিলিটি কত বলতে পারবে? 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনে 4টে অপশন, তাই তো? তাহলে 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6 কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 1024, তাকে 4 দিয়ে 4096, 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 6 হচ্ছে 16384, 16384 হচ্ছে 4 টু দি পাওয়ার 6, মানে প্রতি 16384 বারের মধ্যে একবার তোমার রাইট হওয়ার প্রবাবিলিটি আছে, বুঝলে? তাহলে কাউকে 16384 বার যদি সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, কিন্তু প্রবাবিলিটি আছে, এটা কিন্তু ঠিক করবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? আচ্ছা,
এরপর হচ্ছে 2 আচ্ছা, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলে জানো? কি? উত্তমর্ণ। যে টাকা ধার দেয়, লেন্ডার। হ্যাঁ, লেন্ডার। আর যে টাকা নেয় তাকে অধমর্ণ বলে বা বড়োয়ার বলে। বড়োয়ার যে টাকা ধার নেয় সেটাকে বলা হচ্ছে অধমর্ণ। এসব প্রশ্ন দিয়েছে, দেখেছো? তাছাড়া এগুলো তো বইয়ের প্রশ্ন। হ্যাঁ, বড়োয়ার। আচ্ছা, তারপর 2 দিয়ে তাহলে এবিসি তে কোন বি সমকোণ? এই যে, ঠিক আছে, এবিসি তে কোন বি সমকোণ বলে দিয়েছি। দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এ বি সি কোন বি হচ্ছে সমকোণ। এই যে, ঠিক আছে, তাহলে কি বলেছে? বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার। আচ্ছা, এবিসি তে সম্পর্কটা দেখো, ওটা তো পরে করবে, ওটা তো ডিরেক্টলি বেরোবে না। এদিকে দেখো, এবিসি তে কোন বি সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ, তাই তো? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? হ্যাঁ, এবার এখানে তোমাকে বি স্কয়ার ইকুয়াল টু জানতে দিয়েছে, তো দেখো লেখা আছে বিসি স্কয়ার ইকুয়াল টু। তাহলে এবি স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দাও। এই যে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার, ঠিক আছে? এরকম করতে দিচ্ছে। এগুলো নাম্বার না তোলার কিছু নেই। আচ্ছা, 11/7 রেডিয়ান মানে কত ডিগ্রি? 11/7 রেডিয়ান মানে কত ডিগ্রি, তাই তো? জিজ্ঞেস করেছে কত ডিগ্রি। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180/পাই ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 1 রেডিয়ান। তাহলে 11/7 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180/পাই ইন্টু 11/7 এত ডিগ্রি, বুঝলে? আচ্ছা, এবার কি করবে? 180 ইন্টু 1/পাই আছে মানে 7/22, ঠিক আছে? উল্টো পাইটা নিচে আছে, তো পাই নিচে থাকা মানে কি? পায়ের মান কত? কি হচ্ছে? কি হচ্ছে? ও বিড়াল আসছে। তারপর এসি থেকে বিসি এসছে। এটা বুঝতে পারলে? পাইটা হচ্ছে নিচে আছে মানে পাইয়ের মান কত? 22/7, তো উল্টো পাই নিচে আছে মানে রেসিপ্রোকাল মানে 7/22, ঠিক আছে? ইন্টু 11/7 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কেটে গেল 7 কেটে গেল, 11/11 2 কেটে গেলে 180/2 মানে 90 ডিগ্রি। এই যে, ঠিক আছে? বোঝা গেল? বলো কি বলেছে? দেখো 2-4টা বলো। একটি ঘনকের দল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, ধার সংখ্যা, লসাগু। তাহলে তল সংখ্যা, তল ঘনকের কটা তল আছে মানে সারফেস? তল আছে 6টা।
আচ্ছা, তারপর কি দিয়েছে? শীর্ষবিন্দু আর ধার। শীর্ষবিন্দু কটা আছে? 1 2 3 4 8টা। 8টা। ধার কটা আছে? 12টা। ধার হচ্ছে 12টা। তাহলে কি বললো? ধারের লসাগু বার করতে বলেছে। তাহলে 6 8 12 লসাগু কত? এলসিএম মুখে বলো। ওই 2 3 6 24 কি করে পেলাম? 12 এর মধ্যে 8 যায় না, সবচেয়ে বড় 12। 12 লসাগু, 12 গুণিতক বার করো। 12 হচ্ছে 12, 12 দুগুণে 24। 24 এর মধ্যে 6 আছে, 6 4 24, 3 8 24, 6 এর অঙ্ক এটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো √5 - 7। এটা 7টাকে আগে দেওয়ার দরকার নেই। দেখো √5 - 7 এর অনুবন্ধী করণী দেখো। এটা তো এটা অনুবন্ধী করণী কত কত করে দেবে? মাইনাস করে দেবে। এটা -√5 - 7, ঠিক আছে? এটা হচ্ছে অনুবন্ধী করণী। হ্যাঁ, -√5 - 7 তো আছে। -√5 - 7, হ্যাঁ। অনুবন্ধী করণী যদি 1 এটাকে বসানো হয়, তাহলে কত হচ্ছে? 1 - √5 - 7, √5 - 7 আছে। এটা কাটার জন্য যদি +7 5 এটা -7 এখানে হবে না। এটা ইয়ে আছে, দাঁড়া অঙ্কটা ভুল আছে। এটা -√5 -√7 হবে। হ্যাঁ, √7 হবে, √7 হবে। ঠিক আছে? কারণ এখানে √7 বসাতে হবে। √7 তাহলে এটা √7 হয়ে গেল। এটা 5 - 7 হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে? +√5 +√7 বাই -2 হয়ে যাবে তো। হ্যাঁ, বাই -2 হয়ে যাবে। দিয়ে তোমার এটা মাইনাসটাকে উপরে তুলে দিতে হবে। ঠিক আছে? নিচে আর কিছু থাকলো না। হ্যাঁ, মানে করণীটা থাকলো না। তাহলে মাইনাসটা তুমি যদি উপরে তুলে দাও, তাহলে এবার কি হয়ে যাবে? মাইনাস দিয়ে √5 +√7 হলো তো, দিয়ে মাইনাসটা মাল্টিপ্লাই হবে। দেখে নাও, -√5 -√7, বুঝতে পারলে কি করে এলো? বুঝতে পারলে? আশাটা দেখিয়ে দিলাম। ঠিক আছে? করণীয় নিরসন প্রক্রিয়া। করণীয় নিরসন প্রক্রিয়া মানে কি, নিচে 2 থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আবার -2 নিচে থাকবে না। কেন -2 নিচে থাকবে না? কারণ এটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ হোক অমূলদ হোক, কিউ p/q আকারে প্রকাশ করা হয় তো, কিউ এর মান মাইনাসে যাবে না, কিউ >1 হবে, মানে 1 বা >1 হবে। ঠিক আছে? এবার -2 যে মাইনাসটা সেটা উপরে পাঠিয়ে দিতে হবে। এবার -2 মাইনাসটা দিয়ে যদি গুণ করি এদেরকে, -√5 -√7, যেটা অ্যানসার দেওয়া আছে, এই যে -√5 -√7। এটা ডিরেক্টলিও লিখতে পারো, আবার করেও দেখতে পারো। করে দেখবে কি করে সেটা বলে দিলাম। এবার তুমি -√5 -√7 ছিল নিচে, এই যে √5 -√7 ছিল, তাহলে উপরে √5 +√7 দিয়ে গুণ করলে, যাতে তুমি আবার নিচেটাকেও গুণ করলে, বুঝতে পারলে? যাতে তুমি a² - b² ইউজ করতে পারো। a² - b² ইউজ করলে কি হবে? 5 এর √5 এর স্কয়ার হচ্ছে 5, আর √7 এর স্কয়ার কত? 7। তাহলে a² - b² এর ভ্যালু কত? 5 - 7। 5 - 7 করলে
-2 হবে, আর উপরে তো √5 + √7 দিয়ে গুণ করেইছো, তাহলে ওটা √5 + √7ই থাকলো। এবার বক্তব্য হচ্ছে নিচের যে -2 আছে করণীতে উঠে গেছে, নিরসন হয়ে গেছে, কিন্তু এই মাইনাসটাকে উপরে পাঠাতে হবে। মাইনাসটা দিয়ে উপরে গুণ করলে -√5 -√7 হবে। অ্যান্সার এটা না, অ্যান্সার এটা, কারণ এই মাইনাসটা নিচে থাকে না। বুঝে গেল? তাই অ্যান্সার হচ্ছে -√5 -√7। ঠিক আছে, এটা লিখে নাও, এটা লিখে নাও, শুধু এখানটা লিখে নাও, লিখে নাও কথা। আর 6 সেটটা তো জানোই, যৌগিক গড়, মধ্যমা, এর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। হ্যাঁ, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। 6 সেটটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। 2 এর 6টা শুধু আর কিছু ইংলিশের অবস্থা কেমন? ভয়েস চেঞ্জ নার্সেন চেঞ্জ বড় তো হলো, কেবল সিন দেখে লিখতে। ইংলিশে কিন্তু মানে এমনি কিন্তু 85 থেকে 90 নম্বর তোলা যায়। তাহলে সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট এখন পর্যন্ত কোনটা লাগে? অঙ্ক না ভৌত বিজ্ঞান? কোনটা? ইতিহাস লাগে? তাহলে বোকা বোকা কথা হয়ে যাচ্ছে। এটা পুরো প্রেডিক্টেবল সাবজেক্ট, ঝেড়ে মুখস্থ করতে হয়। তাহলে পড়তে কম বসেছো বা মুখস্থ করনি বা নেগলেক্ট করেছো। ইতিহাসে কঠিনটা কি আছে আমাকে সবার আগে বলো। বসে ঘুম পায় সে যা গল্প। ইতিহাসের চেয়ে কোন চ্যাপ্টারগুলো আছে জানো? ওই 1930 এবং 40-এর দশকে জাতীয়তাবাদী আন্দোলন জানাটা ভালো। হ্যাঁ, ওগুলো তো লিঙ্ক করে করে মনে রাখতে হবে। ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন আর অসহযোগ আন্দোলন, তিনটা আন্দোলনের মধ্যে কোনটা আগে পরে হয়েছিল বলো? সব বলো, কোনটা আগে হয়েছে? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। সবার লাস্টে কোনটা হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন লাস্টে হয়েছিল 1942-এ, 1940-42-এ। আর অসহযোগ আন্দোলন সবার আগে হয়েছিল। না, আমি আইন অমান্য আন্দোলন বলতে হবে, হোয়াট এভার কিছু একটা হবে না। ডিফারেন্স আছে, 10 বছরের ডিফারেন্স আছে মাঝে। একটা 1930-এর দশকে হয়েছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, মানে আইন অমান্য আন্দোলন। আমার মনে হয় সবার আগে অসহযোগ আন্দোলন হয়েছিল, তারপরে বোধহয় আইন অমান্য আন্দোলন হয়েছিল, তারপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, তারপরে নৌবিদ্রোহ হলো। এর মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে না সিলেবাসে? প্রথম বিশ্বযুদ্ধ আছে, প্রথম বিশ্বযুদ্ধ আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে। এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার তো। আর 1930 এবং 40-এর দশকে জাতীয়তাবাদী আন্দোলন, এটা চ্যাপ্টার আছে না? আর ওগুলো আছে না, একদম শুরুর চ্যাপ্টারটাই তো বিরাট বোরিং চ্যাপ্টার, ঐতিহাসিক উপাদান নাকি? হ্যাঁ, ঐতিহাসিক উপাদান, তাই তো? ডেঞ্জারাস চ্যাপ্টার ওটা। দেখো, ডেঞ্জারাস চ্যাপ্টার কিছু না, বসে বসে মুখস্থ করতে হবে। কিন্তু আবার এখানে একটা দেখো ব্যাপার আছে, তোমার যদি পরীক্ষা যদি কাছে থাকে, তুমি কিন্তু একদিন ইতিহাসে 4টে চ্যাপ্টার তৈরি করতে পারবে না, বিকজ ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ ইজি। এটা তো হয় না, একটা সাবজেক্ট আছে ক্লাস 10 লেভেলের, কিছু তো ডিফিকাল্টি থাকবেই। তোমাকে ইতিহাসটা পার ডে 1 পাতা করে করে পড়তে হবে। এবার তুমি বলো, তুমি যদি 1 পাতা টেক্সট বইটা পড়ে ফেলো, 1 পাতা করে জাস্ট বলছি, তোমাকে আমি এরকম স্ট্র্যাটেজি আগেও বলেছিলাম কি করে পড়াশোনা করতে হয় ভালো নম্বর তুলতে গেলে। 1 পাতা করে ইতিহাস বইটা কত পাতা? 150 পাতার বই হবে টেক্সট বইটা, তাই তো? তাহলে পার ডে 1 পাতা করে পড়লে কতদিন লাগে? 150 দিন, মানে 6 মাস, 5 মাস, 5 30 150, মে মাসে সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। এখানে তো বোঝাবুঝির কিছু নাই, লিঙ্ক করে করে মনে রাখতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা ভৌত বিজ্ঞান, এবার ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার নয় যে 3 রকমের অ্যাসিড আছে, অজৈব যৌগের রসায়ন, ঠিক আছে? বা আগের দিন যেটা পড়ালাম, বুঝতে পারছো? ওটা কিন্তু বাড়িতে যদি ভালো করে পড়ে না, ওটা কিন্তু মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে। ওখানে কিন্তু আর কিছু নেই, ভালো করে জিনিসটা বুঝতে হবে যে সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ, হ্যাঁ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে যে রিঅ্যাকশনটা।
নেক্সট উইকে পড়াবো ওই ওটার নাম হচ্ছে আরেকটা চ্যাপ্টার যেটা বাকি পর্যায় সারণী বা এটা পড়িয়ে দেবো ওই রাসায়নিক গণনা। স্যার বলছি তাপের কোশ্চেন কি আর লেখাবেন? তাপের কোশ্চেন? তাপের ওই আলো। হ্যাঁ, আলোর কোশ্চেনগুলো দিয়ে দেবো তো। আলোর কোশ্চেনগুলো দিয়ে আলোর যেগুলো সংজ্ঞাগুলো আছে সেগুলো পড়িয়ে দেবো। আচ্ছা অঙ্কগুলোর মধ্যে আর পাঠানো নেই, সব পাঠিয়ে দিয়েছেন? অঙ্ক অঙ্ক লাগবে আর ঠিক আছে, আর 50টা পাঠিয়ে দেবো। পেছনে অনেক কটা অঙ্ক কমনও আছে, ওগুলো করাবো তো, ওগুলো করাবো 200টা অঙ্ক আরো করিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা বইয়ের যে ওই অঙ্কগুলো আছে ওগুলো করে দেবো। হ্যাঁ, ওগুলো তো বাকি, ওগুলো তো বলতে ইয়ের বাকি আছে শুধু তোমার ওই পিথাগোরাসের উপপাদ্য 2-3টা অঙ্ক, পিথাগোরাসের শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, শুধু পেছনে ওই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্তগুলো হয়ে গেছে তো। একটা বাকি ছিল। আচ্ছা, একটা বাকি ছিল, ওটা বাকি ছিল, ঠিক আছে, ওটা করে দেবো, ওটা করে দেবো পিথাগোরাসের উপপাদ্যটা, ঠিক আছে, ওটা এক কাজ করে শুক্রবারে ওটা করে দেবো। আচ্ছা, এটা বলো, এটা হচ্ছে ওটা ওর মধ্যে লিখে নিচ্ছ তো? আচ্ছা, তাহলে 2 এর 6 একটা হয়ে গেল, এরপর হচ্ছে 3 এর এক একটা বলো, 3 এর এক একটা পড়ো, 3 এর এক একটা কি আছে? চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকা 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের মান হবে। সমান হবে? প্রথমবার তো সমান হবেই, কারণ চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর মানে বছরের শেষে নেবে, তাহলে সরল সুদও বছরের শেষে নেবে, চক্রবৃদ্ধি সুদও বছরের শেষে নেবে, আবার সময় হচ্ছে 1 বছর, তাহলে প্রথম বছর দুটোই সমান হবে, তার পরের বছর চক্রবৃদ্ধি সুদটা বেড়ে যাবে। কেন? কারণ চক্রবৃদ্ধি সুদটা যেটা হবে সেটা আসলের সঙ্গে যোগ হবে, বেশি আসল বেশি সুদ। চক্রবৃদ্ধি সুদে কি হয়? আসল পরিবর্তিত হয়, মানে আসল বাড়ে, আর সরল সুদে আসল অপরিবর্তিত থাকে, তাই সরল সুদের পরিমাণ সবসময় চক্রবৃদ্ধি সুদের থেকে কম হবে যদি সুদের পর্ব 1-এর বেশি হবে। সুদের পর্ব যদি 1 হয় তাহলে কিন্তু দুটোই প্রথমে সমান, ঠিক আছে। কিন্তু যদি এরকম প্রশ্ন দেয় যে চক্রবৃদ্ধি সুদ বছরে 2বার নিচ্ছি আর সরল সুদ বছরের শেষে একবারই নেবো, তাহলে 1 বছরের তো সময়সীমা, তাহলে কোনটা বেশি হবে? তাহলেও চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। কেন? কারণ তুমি তো 2বার সুদ নিচ্ছ, প্রথমবার পর্যন্ত দুটোই সেম থাকে, যেই পরের বার চক্রবৃদ্ধি সুদ তুমি গণনা করবে তখনই তো আসলটা যোগ হয়ে যাবে, মানে আসলের সঙ্গে চক্রবৃদ্ধি সুদটা যোগ হয়ে যাবে, তো পরের বারের ক্যাপিটাল বেড়ে গেল, তো ক্যাপিটাল বেড়ে গেলে তো সে বেশি সুদও তো আর্ন করবে, তাহলে তো চক্রবৃদ্ধি সুদটা বেড়ে গেল। তাহলে এটা 6 মাস 1 বছরের ব্যাপার না, আবার ধরো 6 মাস, ধরো 6 মাস পর আমি দুটো সুদই নেবো, 6 মাস পর সরল সুদ নেবো, 6 মাস পর চক্রবৃদ্ধি সুদ নেবো, কিন্তু আমি বললাম 6 মাস পর নেবো না, আমি 3 মাস অন্তর অন্তর নেবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ 6 মাসের মধ্যে কতবার নিলে? 2বার, সুদ সরল সুদ কবার নিলে? 1বার, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে, কারণ যেই 2বার হয়ে গেল তাহলে তো আসলটা যোগ হয়ে যাচ্ছে, যখনই পরের বার মানে 1বার পেরিয়ে যাবে তখনই কিন্তু আসল যোগ হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে, দিয়ে পরের বারের যে আসল যেটার উপর সুদ ক্যালকুলেট হবে সেটা তো বড় আসল হয়ে গেল, বড় আসল বড় সুদ নেবে। বুঝতে পারলে কনসেপ্টটা? দেখো, তারপর দেখো কি আছে, এটা সমান হবে, এটা হচ্ছে সত্যি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? 5x স্কয়ার মাইনাস 12x, বলো 5x স্কয়ার মাইনাস 12x প্লাস 7 ইকুয়াল টু 0। বীজদ্বয় অবাস্তব। বীজদ্বয় কি লেখা আছে? অবাস্তব। বীজদ্বয় অবাস্তব, তাহলে বীজদ্বয় অবাস্তব, তাহলে এবারে অবাস্তব লেখা আছে তো, এই দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a এর মান হচ্ছে 5, b এর মান কত? মাইনাস 12, c এর মান 7, ঠিকঠাক করে দেখবে, ঠিকঠাক করে। এবার অবাস্তব মানে কি? তোমাকে এবার বীজদ্বয় বাস্তব না অবাস্তব না সমান এগুলো জানার জন্য তোমাকে কি করতে হবে? দ্বিঘাত সমীকরণের যে নিরূপক মানে যেটা বীজদ্বয়ের প্রকৃতি নির্ধারণ করে, যেটাকে ইংলিশে বলে ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac মান কত? মাইনাস 12 তার হোল স্কয়ার, তাই তো b এর মান মাইনাস 4 ইন্টু 5 ইন্টু 7, তাই তো। তাহলে মাইনাস 12 হোল স্কয়ার কত? 12 বড় 144, মাইনাস 4 পাচ্ছে 20, 7 20 140, মানে হচ্ছে 4 গ্রেটার দ্যান 0, না বীজদ্বয় শূন্যর থেকে বড়, মানে b স্কয়ার মাইনাস 4ac সরি b স্কয়ার মাইনাস 4ac শূন্যর থেকে বড়, মানে বীজদ্বয় বাস্তব, ঠিক আছে, শূন্য হলে বাস্তব এবং সমান হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে এটা ফলস হয়ে গেল, এই জায়গাটা করে দেখতে হবে, ঠিক আছে।
হ্যাঁ, আর মুখে মুখে যদি করতে চাও তাহলে সেরকম করে করতে হবে। আচ্ছা, চারেরটা দেখো কি লেখা আছে, 10 ইন্টু 45, এটা আবার কি? 10 45 মধ্যে একই হয়, এটা তো সত্যি। 10 45 এর মান হচ্ছে 1, এটা ট্রু। তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণে সর্বোচ্চ পরিসংখ্যা সময় হলে ওই সেই তথ্যকে বহু ভূইষ্ঠক তথ্য মানে বাই মডেল। ভূইষ্ঠক তথ্য মানে যে মোড বহু ভূইষ্ঠক তথ্য। বাংলাটা মারাত্মক। কতটা? পাঁচেরটা কি আছে? 3-এর বাজেটটা মিথ্যা আছে তো। বহু ভূইষ্ঠক তথ্য বলে না, বহু ভূইষ্ঠক তথ্য বলে না, অনেকগুলো, এটা মিথ্যাই হবে। ঠিকই আছে, বহু ভূইষ্ঠক তথ্য, ওটা ইংলিশটা অন্য। সংখ্যাগুরু মান, ঠিক আছে, সংখ্যাগুরু মান হচ্ছে মোড, এটা মিথ্যাই হবে। সংখ্যাগুরু মানে বাংলা মোড, মোডের বাংলা হচ্ছে সংখ্যাগুরু মান, এটা মোড ডাবল হবে। দুটো মানে এটা বহু ভূইষ্ঠক তথ্য, এটা যে ইউনি মডেল আর বাই মডেল হয়, ঠিক আছে, মাল্টি মডেল বলে কিছু নেই, মাল্টি মডেল না, তাহলে এটা মিথ্যাই হবে। ঠিকই আছে। ভূইষ্ঠক আমাকে বাংলাগুলো একটু জেনে নিতে হবে। হ্যাঁ, বাংলাগুলো হচ্ছে বহু ভূইষ্ঠক, ইউনি মডেল। এইটা দেখো, আমি স্ট্যাটিস্টিক্সটা কোনোদিন ক্লাস 10 এর বই থেকে পড়িনি। প্রথম কথা, আমি শুধু ওই 10 যখন আমার কাছে, আমিও স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো করি, তখন আমার কাছে একটা ক্লাস 10 টেক্সট বইটা ছিল না, আমার কাছে কি ছিল, ওই পিডিএফ এর ফাইল, পিডিএফ ছিল, যেখানে অঙ্কগুলো পরপর দেওয়া ছিল, যেরকম সেগুলো করেছি আমি। স্ট্যাটিস্টিক্স আমরা যখন 11-12 পড়ি, তখন আমাদের সময় 11-12 স্ট্যাটিস্টিক্স ছিল না। তারপরে 2013 পর যখন সিলেবাস চেঞ্জ হয়, তখন 2013 সিলেবাসে স্ট্যাটিস্টিক্সটা ইনক্লুড করা হয়। আমরা 2011 পাস আউট, ঠিক আছে। আমি স্ট্যাটিস্টিক্সটা পুরোটাই পড়েছি হচ্ছে কলেজ লেভেলে, যখন ইগোস্ট্যাট ম্যাথ অনার্স ছিল, তখন স্ট্যাটিস্টিক্সটা পড়েছি। এবার এগুলো সব স্ট্যাটিস্টিক্সটা তখন পড়েছি, তাই এইগুলো মানে এগুলো হচ্ছে তখনকার কনসেপ্ট। এবার কলেজে পড়েছি তো, কলেজে তো পুরোটাই ইংলিশ ভার্সানে, বাই মডাল, মোড মানে হচ্ছে সংখ্যাগুরু মান। পরে আমি এগুলো বাংলা জানতে পারি, তখন আমি বাংলাটা জানতাম না। মানে মিডিয়ানের বাংলা যে মধ্যমা, সেটা আমি জানতাম না। আমি কিন্তু মধ্যমা সংক্রান্ত উপপাদ্য সেটা জানতাম, ঠিক আছে। মিডিয়ানের বাংলা মধ্যমা অঙ্কটা জানতাম না। মিডিয়ানটা কাকে বলে সেটা জানতাম, যেমন ভ্যারিয়েন্স কাকে বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে, ঠিক আছে। তারপরে আলফা বিটা রেশিও কাকে বলে, এগুলো জানি। এগুলো বাংলা, এগুলো স্ট্যাটিস্টিক্সের বাংলা মডেল খুব মুশকিল। এই বাংলা, আর কলেজ লেভেলে তো বাংলা মিডিয়ামের বই পাবে না তুমি। কলেজ লেভেলে তোমাকে ইংলিশ ভার্সন করতে হবে। বাংলা মিডিয়ামের বই হচ্ছে অনুবাদ করা, এবং ওগুলো পড়ে তোমার কোনো লাভ নেই। কেউ যদি বাংলা মিডিয়াম, বাংলায় ইকোনমিক্সের মতো সাবজেক্টের অনার্স পড়ে, ইকোনমিক্স কি, ইকোনমিক্সের কোনো কিন্তু ন্যাশনাল বাউন্ডারি হয় না। ইকোনমিক্স ইজ এ গ্লোবাল সাবজেক্ট। তুমি যদি ইকোনমিক্স বাংলায় পড়ো, মানে অর্থনীতি, কিচ্ছু করতে পারবে না, তার কারণ তুমি কাউকে বোঝাতে পারবে না। কেউ, নোবডি উড বি ইন্টারেস্টেড, বিকজ তুমি যদি বাংলা বলো, লোকে বাংলা নাম জানে না। লোকে জিডিপি জানে, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, জিএনপি, এনএনপি, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, সব টোটাল ব্যাপারটাই ইংলিশে। বাংলা কেউ কিছু জানে না। চাহিদা বলে কিছু জানে না। চাহিদার বাংলা হচ্ছে তোমার, চাহিদার বাংলা হচ্ছে ডিমান্ড, আর যোগানের বাংলা সাপ্লাই, ঠিক আছে। হ্যাঁ, এবার একদিন আমরা যখন কলেজে পড়তাম, একদিন আমাকে জিজ্ঞেস করছে যে এই যোগান রেখা কেমন হবে। হ্যাঁ, যোগান রেখা, এবার দেখবে যোগান মধ্যে কোনো লোকের নাম, তারপর বলছে যোগান রেখা। যোগান মানে সাপ্লাই কার্ড জানি, ঠিক আছে, মানে যোগান রেখা। এবার বলো তো, যোগান রেখা যদি পরীক্ষা দেয়, তাহলে এবার কে এগুলো পড়বে? এবার আমাদের সময় স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্সে প্রচুর মেয়েরা, ছেলেরা, এরা বাংলায় নিত, দিয়ে খুব সমস্যায় পড়ে যেত। কারণ বাংলা নিয়ে তুমি তো এগোতে পারবে না, তুমি কলেজে কোথাও বাংলায় পড়তে পারবে না। একটা সাবজেক্ট যে অনার্স করে, কেউ অনার্স করলো, মাস্টার্স করলো, তারপরে সে যদি কোনো সেক্টরে চলে যায় বা টিচিং লাইনে আসে, মানে ধরো কলেজে পড়াচ্ছে, সাপোজ বলছে নেট পেট পাস করে, তাহলে তো তাকে ইংলিশ ভার্সনে পড়াতে হবে। সে তো আর বাংলা ভার্সনে জিনিসটা পড়াতে পারে না। যদি ইফ ইউ আর নট অ্যালাউড টু টিচ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দেন হোয়াই ইউ আর ডুইং ইট ইন বেঙ্গলি ফর অনার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্স? তুমি একটা মাস্টার্স অনার্সের জন্য বাংলায় পড়বে কেন? তোমাকে ইংলিশে শিখতে হবে। আর আমরা যখন দেখো শোনো, বাংলা মিডিয়ামে আমরা পড়েছি, আমাদের ইংলিশের প্রতি একটা অনীহা, একটা অ্যাপ্যাথি অবশ্যই ছিল।
মানে উই ইউজ টু বি লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ইংলিশ বিকজ দ্য ওয়ে উই আর টট। আমাদের এটাই বলা আছে যে ইংলিশ খুব কঠিন। সেই যখন যে ইংলিশ স্যারের কাছে পড়তে যেতাম না, ইংলিশ স্যারের কাছে পড়তে যেতাম, সেই স্যার ওই ইংলিশ বলানোর চেষ্টা করতো, আর সেই গ্রামার, ওই গ্রামার ছাড়া গ্রামার যেন ঠিক হয়, যে সারা জীবন আর বলতেই পারলাম না, 12 পর্যন্ত পাস করে গেলাম, ভাবছি যে এই গ্রামারটা ঠিক হবে কিনা, ওইটা ঠিক হবে কিনা, এই গ্রামার ছাড়া সেন্টেন্স বলা যাবে না, ভার্ব ছাড়া এই ভার্বটা ঠিক হলো কিনা, ভার্বের টেন্সটা ঠিক হলো কিনা। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন বাংলা কথা বলো তুমি কি সব ভেবে বলো? বা যাদের ইংলিশ হচ্ছে যাদের মাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যার মাদার ল্যাঙ্গুয়েজ তারা কি ওভাবে বলে? যে ইংলিশ যাদের মাদার ল্যাঙ্গুয়েজ, যারা নেটিভ ইংলিশ আছে ব্রিটিশরা, ওই অ্যাডেল ফ্যাডেল যে সিঙ্গার, অ্যাডেল ফ্যাডেল না, অ্যাডেল বিরাট বড় সিঙ্গার, ঠিক আছে, অ্যাডেলের ইংলিশ শুনলে যে আমি যে স্যারের কাছে পড়তাম সেই স্যারের আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবো, কেউ দুজনের মধ্যে বুঝতে পারবে না, মাস্টার্স করেও বুঝতে পারবে না, গ্যারেন্টি। আমি যে স্যারের কাছে পড়তাম বা যারা স্কুলে পড়ায় বাংলা মিডিয়ামে ইংলিশের টিচার, কেউ বুঝতে পারবে না ইংলিশটা, ওরা যে ইংলিশ বলবে, ওরা গ্রামারটা আমার সব বলে না, ওরা জাস্ট বলে টপিক, ডেভেলপ ইউর কন্টেন্ট, বি প্রিপেয়ার্ড অ্যান্ড জাস্ট ডিসক্রাইব হোয়াট ইউ হ্যাভ লার্নড। সিম্পল, তুমি এটা পড়েছো হোয়াট ইউ, হ্যাঁ। আর আমরা ল্যাঙ্গুয়েজ প্রথম কথা আমাদের এভাবে শেখানো হয়নি। তুমি একটা ল্যাঙ্গুয়েজ বলবে কেন? ধরো তুমি একটা পড়াশোনা করলে, তারপর একটা চাকরি পেলে, চাকরিটা কি? ধরো তুমি একটা প্যাথোলজিক্যাল সেন্টারে চাকরি করো, সাপোজ তার ডেস্ক জব করো, মানে ফ্রন্টে রিসেপশনিস্ট, তাহলে ইউ আর এ রিসেপশনিস্ট, ফ্রন্ট ডেস্কে তুমি বসো, একজন লোক এলো ভিজিট করলো, ঠিক আছে, তাকে ধরো তুমি কিছু ডকুমেন্টস বলবে, বলো স্যার এই ডকুমেন্টসটা ফর্মটা ফিল আপ করে দিন, ইউ নিড টু ফিল আপ দিস ডকুমেন্টস তুমি ওটা দেখে নিবে। তা তোমার টার্গেট কি? যে তার কাছে কমিউনিকেট করা, যে বোঝা তুমি কতটা ইংলিশ শিখেছো সেটা দেখে বোঝানো নয়, তোমার কি কি বাড়িতে কি কি ডিকশনারি আছে, তোমার কি কি ভোকাবুলারি আছে সেটা নয়, জাস্ট কমিউনিকেশন পারপাস, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, ল্যাঙ্গুয়েজের আর কিছু ব্যাপার নেই। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের বোঝানো হয়নি। ওই যে ইউ এভরি টাইম ইউ নিড টু বি গ্রামাটিক্যালি কারেক্ট, ইফ ইউ আর নট গ্রামাটিক্যালি কারেক্ট দেন ইউ নট বি এবল টু সে দ্য সেন্টেন্স, ইজ নট লাইক দ্যাট, এরকম ব্যাপারটা নয়। তারপরে যখন কলেজে আমরা পড়েছি, কলেজে স্যাররা ক্লাস নিত, বইগুলো পড়েছি, কি মেন পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। খাতা কিভাবে দেখা হয়? খাতা কি তোমার কেমন হয়? ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্যার পড়ে খাতা, যে কোথায় কোথায় তুমি ওই এমই এবিএ এ এম ডি, কোনটা ডেফিনিট আর্টিকেল, কোনটা ইনডেফিনিট আর্টিকেল, কোনটা পাস্ট পারফেক্ট, ওরকম আছে, ওরকম দেখে স্যার, দেখে যে এলিমেন্টটা ঠিক আছে কিনা, কন্টেন্ট ওভারঅল কন্টেন্ট এন্ড এলিমেন্ট ইজ রাইট দেন ইট ইজ রাইট, তুমি একটা ভালো নম্বর পেয়ে যাবে, আর কিছু না। এবার আমাদের যদি ওই রকম ভাবে বলা হতো, তাই আজকে বেসিক্যালি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের থেকে ইংলিশ মিডিয়ামে পড়া একটা স্টুডেন্ট কিছুটা এগিয়ে, বিকজ তাদের স্কুলে ইংলিশ বলার অ্যাটমসফিয়ার আছে, আর ওই রকম ভাবে এমন না যে গ্রামারের ধার ধারে, সেরকম না। ও অন্তত এটা জানে যে ওর ইংলিশের পেছনে জড়তা, মানে ওর যে ভয়টা নেই, যেটা বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্টের মধ্যে আছে। এই যেমন এই যে 11 তো ইংলিশ থাকবে, কিন্তু যে সিন আছে ওই সিনটা তুলে দেবে। তাহলে তোমাকে কি করতে হবে? বাংলায় যেরকম পড়ো, বড় বড় কোশ্চেন অ্যান্সার লেখো, ইংলিশে ওরকমই সিন তোলা থাকবে না, গল্পটা পড়ে কোশ্চেন অ্যান্সার রেডি করতে হবে, সেরকম করে করতে হবে। আর এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি অ্যাজ এ টিচার কি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের এমন কোনো অ্যাডভাইস দেবো যাতে তাদের ইংলিশের জড়তা কাটে? না, আমি টেকনিক্যালি দিতে পারবো না, বিকজ আমি ইংলিশের টিচার নই। যে ইংলিশের টিচার সে হয়তো টেকনিক্যালি দিতে পারবে, বিকজ ইট নিড সাম কাইন্ড অফ টেকনিক্যাল নলেজ, আমার অতটা নেই। হ্যাঁ, আমি অঙ্কটা বলতে পারবো, যেটাতে আমার নলেজ আছে, কিন্তু আমি চাই যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে ইংরেজি বলা নিয়ে যেন কোনো জড়তা না থাকে, মানে কমফোর্ট ডিসকমফোর্ট হয়ে গেলে কিন্তু মুশকিল, ঠিক আছে। আর কোনো জিনিসকে বোঝার চেষ্টা করতে হবে, কোনো জিনিসকে যদি বুঝতে না পারা যায় তাকে বলে ইনকম্প্রিহেন্সিবিলিটি, ঠিক আছে। এই ইনকম্প্রিহেন্সিবিলিটি থাকলে হবে না। এবার এটার উপায় আছে, ভালো ইংলিশ ভার্সনের বই পড়তে হবে, ঠিক আছে, লোকের কথা শুনতে হবে, ঠিক আছে, যারা ক্রিকেট কমেন্ট্রি, ফুটবলে কমেন্ট্রি করে সেগুলো শুনতে হবে, যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজটা বলছে। সবারই ইমোশন আছে, তুমি যদি ক্রিকেট খেলায় যে কমেন্ট্রি করে, তুমি কোন কমেন্টেটরের কমেন্ট্রি শুনতে চাও? একজন ভারতীয় কমেন্টেটর যে ইংলিশ বলছে, না একজন অস্ট্রেলিয়ান কমেন্টেটর যে ইংলিশ বলছে? অস্ট্রেলিয়ান কমেন্টেটর। কেন বলবো? কারণ ভারতীয় কমেন্টেটর ইংলিশটা বলে দেবে, ক্রিকেটের টেকনিক্যাল জিনিসগুলো বলে দেবে, কিন্তু ওর মধ্যে ইমোশনটা থাকবে না।
বিকজ ইট ইজ নট হিজ ল্যাঙ্গুয়েজ। ও বলে দেবে যে স্টার বোল্ডে পারফেক্ট পিচ ডেলিভারি, এটা গুড লেন্থ ওয়াজ এ গুড লেন্থ বল, ব্যাটসম্যান নিকড ইট এন্ড অ্যালেক্স ক্যারি ডিড দ্য জব, এটুকুনি বলে দিল, কোনো ইমোশন নেই। টেকনিক্যাল দিকটা ঠিক, যে ওটা গুড লেন্থ বল করলো, ব্যাটসম্যান ব্যাক ফুটে সরে এলো, নিক করে দিল মানে পেছনে ঠেকিয়ে দিল, অ্যালেক্স ক্যারি উইকেট কিপার ক্যাচ ধরে নিল। ইট ইজ নট অ্যাবাউট কমেন্ট্রি। ক্রিকেট কমেন্ট্রি শুনলে বুঝতে পারবে কেমন, যে অরিজিনাল যাদের ল্যাঙ্গুয়েজ, যে ইমোশনটা, তাহলে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে ব্যাপার। ইংলিশ মিডিয়ামে তোমাদের কি ইংলিশে জড়তা আছে? মানে তুমি ইংলিশটা কিভাবে দেখো, মানে হাউ ডু ইউ সি ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ? English is not a subject at all, it is a language, just communication purpose. মানে ইংলিশে তুমি পাবে তোমরা 80, জাস্ট জিজ্ঞেস করছি 80 বার জায়গায় আছো? চেষ্টা করতে হবে। ইংলিশে ইতিহাস, ভূগোল, বাংলা, ঠিক আছে, এই সাবজেক্টগুলো 4টে সাবজেক্টই 80 পাওয়া যায়। জীবন বিজ্ঞান 90 পাওয়া যায়, আর ভৌত বিজ্ঞানও কিন্তু 80 পাওয়া যায়। এবার এদের মধ্যে ডিফিকাল্ট, অনেকে বলে ভৌত বিজ্ঞান ডিফিকাল্ট, বাট মাধ্যমিকের কনটেক্সট অনুযায়ী আমি যদি দেখি সবচেয়ে বড় সিলেবাস অঙ্কে, এটা নিয়ে কোনো তর্ক নেই। অঙ্কের 26টা চ্যাপ্টার, এটা নিয়ে কি কোনো তর্ক করার জায়গা আছে যে অঙ্কের সিলেবাস সবচেয়ে বড় নয়? সবচেয়ে বড় তো অঙ্কের সিলেবাস। তাহলে অঙ্কটাই সব থেকে ডিফিকাল্ট। কারণ ফিজিক্যাল সায়েন্সের মধ্যে রাসায়নিক গণনা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তাপ, তারপরে তোমার তড়িৎ, ঠিক আছে, এখানে তো অঙ্ক আছে। এমনকি ভর ত্রুটি বন্ধন শক্তির মধ্যে অঙ্ক আছে, দেখিয়ে দিয়েছি। তো টোটাল ব্যাপারটাই অঙ্কটা ধরে আছে। তাহলে অঙ্কটা সব থেকে ডিফিকাল্ট। আমি বাকি দিলাম, বাকি সাবজেক্টগুলো কিন্তু ইজিলি 80, ফিজিক্যাল সায়েন্সও 80 নম্বর তোলা যায়, 70 তোলা যায়। অঙ্কে চেষ্টা করো ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করতে, কারণ এটার পেছনে সবচেয়ে বেশি লেবার দিতে হবে। ঠিক আছে, কদিন কবে পরীক্ষা? অঙ্ক পরীক্ষা কবে? 6 তারিখ, 9 তারিখ, তো 1 মাসও দেরি নাই গো। তাহলে সব রেডি করো। আচ্ছা, পরেরটা কি আছে বলো? কোন তথ্যের, হ্যাঁ, ঘনকের ধার, দেখেছো কিরকম দিয়েছে? ঘনকের ধার ও তল সংখ্যার সমষ্টি। দেখো ভালো করে পড়ো, ওটা পড়ো। ঘনকের ধার ও তল সংখ্যার সমষ্টি। শীর্ষবিন্দু ও কর্ণের সংখ্যার সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল 6। তাহলে ঘনকের তল প্লাস ধার, তাই তো? তল প্লাস ধার করলে কত হয়? তল 6, ধার হচ্ছে 12, তাহলে যোগ করলে 18 হচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখো আর বলো কি দিয়েছে? শীর্ষবিন্দু ও কর্ণের সংখ্যার সমষ্টি। কর্ণ, তাহলে শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু কটা? 8টা, কিন্তু কর্ণ কটা? ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা কি? কি এরকম করে দেখে গুনে নিচ্ছ? ফর্মুলা ছাড়া এগোবে হয়? চতুর্ভুজের কটা কর্ণ থাকে? 4টে কর্ণ। আয়তক্ষেত্রে 4টে কর্ণ, বর্গক্ষেত্রে 2টো কর্ণ থাকে না? কিন্তু কি করে বের করবে? বলো। 3/4 না, এই ফর্মুলা n × n - 3/2, ঠিক আছে? দেখো n মানে 4, 4 × 4 - 3/2, ঠিক আছে, মানে 4/2, মানে 2টো কর্ণ, বুঝলে? চতুর্ভুজের ফর্মুলাটা n এর ভ্যালু 4, চতুর্ভুজের n এর ভ্যালু 4 তো? হ্যাঁ, চতুর্ভুজের 4টে বাহু, তাই তো? তাহলে ঘনকের কটা কর্ণ থাকবে? ঘনকের 2টো কর্ণ থাকবে মাত্র। 3 ডাইমেনশনাল ফিগার। কি করে 4টে হবে? বাহু মানে জানো তো? বাহু এই যে এরকম বাহু হচ্ছে চতুর্ভুজ, 4টে বাহু, তাই 2টো কর্ণ হলো। তাহলে ত্রিভুজের কর্ণ কেন নেই জানো? কি ত্রিভুজে তো 3টে বাহু আছে, কর্ণ নেই কেন? থাকতে পারতো তো। বলো ঘনকের কটা কর্ণ? ঘনকের কর্ণের ছবি কেমন হয় দেখিয়ে দিচ্ছে। তারপর 3 ডাইমেনশন এখানে বোর্ড আঁকা যাবে না। দেখো ঘনকের কর্ণের ছবি কেমন হয় দেখিয়ে দিচ্ছে। এটা এখানে মোবাইল থেকে দেখাতে হবে।
মোবাইল এটা এখানে আঁকা যাবে না, আঁকা মুশকিল। এই এরকম জিনিসটা ঘনকের ছবি, প্রত্যেকটা জায়গা থেকে এরকম এরকম কর্ণ বেরোয়। ঘনকের টোটাল 16টা কর্ণ থাকে, ঠিক আছে? ঘনকের কর্ণ সংখ্যা হচ্ছে 16। পাঁচটা বলে দিলাম। ঠিক আছে, কর্ণ সংখ্যা হচ্ছে 16। তাহলে এ দেখো, এই যে তাহলে কত হলো, 16 প্লাস 8 কত হলো, 24, তাই তো? শীর্ষবিন্দু প্লাস কর্ণ, হ্যাঁ? হ্যাঁ। তাহলে 24 থেকে 18 বাদ দিলে 6 তো হয়, তাহলে এটা সত্যি ট্রু, বুঝলে? এই যে 24 থেকে 18 বাদ দিলে 6, ওখানে দিয়েছে তো বিয়োগফল 6 হবে। আচ্ছা, তারপরে দেখো, পারবে এটা? 4 এর আগেরটা বলো কি আছে? a/5% সরল সুদের হারে a স্কয়ার টাকার a/3 বছরের সুদ কত হবে? a³ / 60 হলে এর মান নির্ণয়। তাহলে সরল সুদের হারে বার্ষিক, তাহলে বলো a স্কয়ার টাকার, তাহলে বলো p মানে a স্কয়ার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, r এর ভ্যালু কত? r মানে সুদের হার, সুদের হার কত? a/5, তাই তো? t কত? t মানে বছর, মানে সময়, কত? a/3 বছরের সুদ, a/3 বছর। আর সুদ বলে দিয়েছে মানে এসআই, সরল সুদ বলে দিয়েছে তো, মানে এসআই কত বলেছে? a³ / 60, তাই তো? হ্যাঁ, কি মানগুলো স্প্লিট করে ভেঙে নিলাম তো? এরকম কোশ্চেন থাকবে তো? এটা কিন্তু বইতে নেই, দেখেছো? বইতে নেই, এটা আগেও করায়নি। তাহলে কি ফর্মুলা হবে? ফর্মুলাটা তো কি, এই যে SI = P × R × T / 100। তাহলে SI এর ভ্যালু কত? a³/60, তাই তো? P এর ভ্যালু হচ্ছে a স্কয়ার, R এর ভ্যালু হচ্ছে a/5, T এর ভ্যালু হচ্ছে a/3 আর /100। T = a/3 বছর, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো s 3টে a উপরে আছে তো, তাহলে a³ হবে তো? হ্যাঁ, তাহলে a³/15 তো, এটা 5 × 3 = 15, নিচে 100 আছে মানে * 1/100 তো, হ্যাঁ? a এর মান বার করতে দিয়েছে, ও p এর মান a স্কয়ার a⁴, দেখেছো? ভুলটা দেখো, স্কয়ার a মানে a⁴, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এখানে a³ যদি এখানে কেটে দিই, একটা a পড়ে থাকছে, তাই তো? হ্যাঁ, 15 4 এ 60, তাহলে এখানে কি পড়ে থাকলো? 1/4 = a/100, তাই পড়ে আছে তো? হ্যাঁ, তাহলে 4 এর মান 4 25 100, তাহলে a কত? a হচ্ছে 25, তাহলে এর মান হচ্ছে 25। দেখো অ্যানসার আছে, আছে আছে তো? আচ্ছা, তারপর দেখো 4 এর 2টা, বলো 4 এর 2টা কি হবে? একটি যৌথ ব্যবসায় A, B, C ও মূলধনের অনুপাত
4:7:9। বি 3,500 টাকা লাভ করলে ব্যবসায় মোট কত লাভ হয়েছে? 4:7:9। ঠিক আছে, কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে এ কত 4k, বি কত 7k, সি কত 9k, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 4:7:9, ঠিক আছে, 9k। এবার কি বলেছে, বি 3500 টাকা লাভ করলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, তাহলে লাভের অনুপাত তাই হবে তো, তাহলে 7k মানে 3500, তাই তো? আচ্ছা, তাহলে k ইকুয়াল টু কত বলো, দেখে নাও 3500 কে 7 দিয়ে ভাগ করলে কত 500, তাই তো? তাহলে মোট কত লাভ হয়েছিল জিজ্ঞেস করেছে তো, তাহলে মোট কত, মোট লাভ কত হবে, মোট লাভ 3টে যোগ করতে হবে তো, হ্যাঁ, এই যে 4k প্লাস 7k প্লাস 9k, 4 7 11 আর 9 20k, তার মানে 20 ইন্টু 500, 20 ইন্টু 500 কত হয় 10,000, তাই তো? তাহলে 10,000 টাকা লাভ হয়েছিল, মোট লাভ হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? কি করতে হবে, -25x স্কয়ার -20x প্লাস 3, তাই তো? যদি উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 3 25 75, 75 থেকে 20 কি 15 আর 5, এই যে গাড়িটা না কবেকার পুরোনো হলো, মিনিমাম 20 থেকে 25 বছরের পুরোনো। এই ধরনের গাড়িগুলো আর চালানো উচিত না মানুষের, ঠিক আছে? তার কারণ হচ্ছে বিরাট কার্বন এমিশন করে, বিরাট, এবং তুমি গাড়ির পার্টস চেঞ্জ করে কিচ্ছু করতে পারবে না, যা খুশি করে না। সাউন্ড প্রচুর 1 নম্বর, আর সাউন্ডগুলো ফাটা সাউন্ড, কেন বলো তো? বুলেটের সাউন্ড, বুলেট এনফিল্ড বলে না, এই গাড়িগুলোর সাউন্ড অন্য। দেখবে তুমি রিলে দেখেছো অনেকে সুপার বাইক চালায়, তো সাউন্ডগুলো ভালো লাগে তো শুনতে, কেন বলো তো? কারণ সুপার বাইকের সাউন্ডটা না এরকম রেজোনেন্স হয়, যে এরকম ওয়েভের মধ্যে এরকম রেজোনেটিং সাউন্ড, রেজোনেন্স হয়। দেখবে সেই এরকম ওই ডিজে বাজার সময় যে বেস বাজে না, যে বেসের সাউন্ডটা, ওটা কিন্তু শুনতে ভালো লাগে। সুপার বাইকের সাউন্ডগুলো হচ্ছে রেজোনেন্স হয়, আর এগুলো ফাটা শব্দ, দুটো সাউন্ডের মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে নয়েজ, এটা হচ্ছে নয়েজ, এটা সাউন্ড না। নয়েজ কাকে বলে জানো তো? যে সাউন্ড শুনতে খারাপ লাগে তাকে নয়েজ বলে, এবং কানের ডিসকমফোর্ট তৈরি করে। আর সুপার বাইকের যে সাউন্ড হচ্ছে হায়াবুসা বা জেডএক্স10 আর যে সুপার বাইকগুলো থাকে, ঠিক আছে,
তার সাউন্ডগুলো অন্যরকম, সাউন্ডগুলো হচ্ছে রেজোনেন্স, মানে সাউন্ডগুলো অনেক ঘন, অনেক ওদের বেস অনেক পাওয়ারফুল, ওই জন্য সাউন্ডগুলো শুনতে ভালো লাগে। ওই জন্য সুপার বাইকের সাউন্ড শুনে তোমার খারাপ লাগবে না, দেখবে টোটাল এয়ার কলাম যেগুলো আছে সেগুলো কি কাঁপিয়ে বেরোয়। আর এখানে কি, এখানে ডিস্টারবেন্স এলো। এই গাড়িগুলো এত বছর পরে, যেমন আমার যে পালসার গাড়িটা, ওটা হচ্ছে BS3 মডেলের গাড়ি, 2015 সালে কেনা। এবার BS3 আর এখন হচ্ছে BS6, তার সঙ্গে E20 এসে গেছে, আর OBD2 তে আছে ব্যাপারটা, ঠিক আছে? তাই E20 কমপ্লায়েন্ট আমার গাড়ি নয়। এবারে গাড়িটা কি, গাড়িটা পলিউশন টেস্ট হয়তো লোকে তোমাকে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে টাকা দিলে, কিন্তু গাড়িটা প্রচুর মানে ধোঁয়া বিরাট কিছু বার করতো না, কিন্তু জিনিসটা পুরনো হয়েছে, ওই জন্য আমি আমার পালসারটা চালাই না, রেখে দিয়েছি, যেহেতু নিজের প্রথম কেনা গাড়ি বলে। বিকজ ওটা নিজের প্রথম কেনা গাড়ি, একটা ইমোশন আছে, বাট ওটা আমি চালাই না, কারণ চালালে প্রচুর কার্বন ইমোশন মানে এমিশন হবে, এবং সেটা খুব একটা ভালো না। আর তাছাড়া মানে BS3 কমপ্লায়েন্টও না, এই জন্য এই গাড়িগুলো অনেকক্ষণ স্টার্ট দিয়ে রাখার পর গাড়িটা অন হয়, গাড়িগুলো এটা পুরনো হয়ে গেছে, এই গাড়িগুলো চেঞ্জ করা উচিত। যদি একটা স্কুটি নিক তাও ভালো, কার্বন এমিশনটা তো কম হবে। ইনফিল্ডের এমনিতেও অনেক গাড়ি আছে সাউন্ড বাজে, এখন ওই কিছু কিছু গাড়ি দেখবে ক্লাসিক মিডিয়ার অনেক সাউন্ড কমিয়েছে, ওই ফ্যাট 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 করে আওয়াজ হবে চলার সময়, এনফিল্ডের যে সাউন্ডটা বুলেট ফুলেটে হয়, ওই সাউন্ডটা খুব একটা শুনতে ভালো লাগে না। আর 4 সিলিন্ডার গাড়িগুলো Z900 GX6 আর ওদের সাউন্ড আলাদা, 4টে ইঞ্জিন আর 4টে সিলিন্ডার আর একটা সিলিন্ডার সাউন্ড আলাদা হবে। আচ্ছা এটা দেখো তাহলে কত হলো, -25x² -15x -5x + 3, তাহলে -5x কমন যাবে, 5x + 3 -1 কমন গেলে -50। এবার দেখো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে মাইনাস এসেছে, দুটো মাইনাস আছে, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা মাইনাস কমন নিলে এখানে মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে -5x + 3 আছে, যেটা তুমি কোনোদিনই করতে পারবে না, প্লাস করা যাবে না। -1 যদি তুমি এখান থেকে কমন নাও, ঠিক আছে, তাহলে তোমার এটা 5x - 3 এসে যাবে। এবার এই যে কমনটা এটা হলো না, ঠিক আছে, এবার এটা অন্য কোনো উপায় করতে হবে। এর তোমাকে দিয়েছে চরম মান, কিন্তু এটা তো চরম মান অমানের অঙ্ক দিয়ে এরকম থাকে না, x বাস্তব হলে চরম মান নির্ণয় করো, x এর মান কি ধরা হবে, x বাস্তব হলে x 3 - 20 এর রাশিটির চরম মান নির্ণয় করো, স্কয়ারে তো যাচ্ছে না, x ম্যাক্সিমাম মিনিমাম।
এই ম্যাথটা সিলেবাসের বাইরে আছে, ঠিকই ধরেছি। এটা হচ্ছে এরকম করে এটা এক্স কোঅর্ডিনেট করে করতে হয়, যে এইটাকে এ দেখো 3 - 20x - 25x স্কয়ার, এটাকে তুমি যদি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, সমীকরণ তো না, কোয়াড্রেটিক ফর্ম পেলে, সমীকরণ হচ্ছে না, ঠিক আছে, এরকম যদি করো +3, এটা 3 আছে +3 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে, এবার তুমি যদি এটাকে ax² + bx + c স্ট্যান্ডার্ড ফর্মে করো, a এর ভ্যালু পাবে হচ্ছে -25, তাই তো, যেটা লেস দেন 0। আর এটা লেস দেন 0 হলে x এর ভ্যালু হয়ে যাবে, মানে এই সমীকরণটাকে যদি প্রকাশ করো, a যদি -0 হয় তাহলে তোমার হয়ে যায় হচ্ছে এই x = মানে 2ax = -b হয়, ঠিক আছে, 2ax। হ্যাঁ, যখন এই সমীকরণটাকে তুমি এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করবে, ঠিক আছে। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে না, এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা দেখিয়েছি, মনে আছে? একদম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, প্রথম দিন দেখিয়েছিলাম। এবার যখন এর মান যখন মাইনাস থাকবে, তখন এটা এরকম হবে 2ax = -b, দিয়ে x এর ভ্যালু বেরোবে হচ্ছে -b/2a। এবারে -b/2 এর ভ্যালু কত বলো? -b/2 এর ভ্যালু কত? -b/2 এ বলো বলো ভ্যালু কত হবে? এই যে মাইনাস b এর ভ্যালু কত? b এর ভ্যালু -20, দেখো মাইনাস দিয়ে -20, আর এর এ হচ্ছে -25 মানে -50, তাই তো 2a মানে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে +20 ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এবার মাইনাসটা নিচে উপরে রাখতে হবে, -2/5, এটা x এর ভ্যালু হয়ে যাবে। দিয়ে x এর ভ্যালুটা এই সমীকরণে বসাতে হবে। তাহলে আর বসাও, 3 - 20x - 25x স্কয়ার, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, 20 পাশে x = -2/5 বসিয়ে দিলে, আবার -25 লিখে x এর ভ্যালু -2/5 তার হোল স্কয়ার। আচ্ছা, 3 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করে কত হলো 40/5 হলো তো, এই যে 20 × 40, বুঝতে পারছো? আবার এতে দেখো -25 ইনটু, এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস করবে না, কারণ এটা শুধু প্লাস হবে, স্কয়ার আছে উপরে, এটা হবে হচ্ছে 4 এর 25, তাই তো। তাহলে এখানে 3 প্লাস 40 কে 5 দিয়ে ভাগ করলে 8 মাইনাস হচ্ছে 4, তাহলে কত হলো 7 উত্তর। এই যে 8 3 11, এই যে 25 কেটে গেল, -4 পড়ে থাকলো। এটা হচ্ছে যে সমীকরণে যে 2x = -b যদি a লেস দেন 0 হয়, ঠিক আছে। এখানে a -25 লেস দেন 0, এরকম ভাবে নির্ণয় করে, ঠিক আছে। মাইনাস থাকলে এইটা মাধ্যমিকে দেবে না, গ্যারান্টি। কারণ দ্বিঘাত সমীকরণের এই যে বৈশিষ্ট্যটা, দ্বিঘাত সমীকরণের এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা নেই ক্লাস 10, মানে এই বৈশিষ্ট্যটা নেই যে a যদি নট লেস দেন 0 হয় 2x = -b, ঠিক আছে, বুঝতে পারলে। আর 2 এমনিতে 2x কি হয়, -b ± √b² - 4ac হয়, ঠিক আছে। এবার a তো 0 হয়ে গেল, a তো নেগেটিভ হয়ে গেল, তাহলে b² - 4ac, ওইখানটা অন্যরকম হয়ে যাবে, যে 2x = -b হবে, 2x = -b, x হচ্ছে -b/2a। এবার এই যে বৈশিষ্ট্যটা, এটা ক্লাস 10 নেই, এরা কেমন দিয়েছে জানি না, কোথা থেকে দিয়েছে, এটা বাইরে থেকে দিয়েছে, মানে দিয়েছে মানে বৈশিষ্ট্যটা আছে, এটা 11 এ আছে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এটা করো তো 7 এরটা, 7 এরটা কি আছে দেখো, 7 এরটা হচ্ছে যে sin⁶ θ, এটা আছে, স্যার বলছি সারাটা থেকে না পড়া আছে। ঠিক আছে, এটা লাস্ট থেকে দিচ্ছি। কি আছে বলো, sin⁶ sin -6 θ plus cos⁶ θ প্লাস cos⁶ θ প্লাস 3 sin² θ। cos² θ এর মান কত, তাই তো?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে sin টু দি পাওয়ার 6 থিটাটা এরকম সমান চিহ্ন এরকম লেখা যাবে যে sin স্কয়ার থিটা তার হোল কিউব লেখা যাবে। হ্যাঁ এটাকে cos স্কয়ার থিটা তার হোল কিউব লেখা যাবে তো, হ্যাঁ প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তাই তো? তাহলে a কিউব প্লাস b কিউব, তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab দেওয়া আছে, তাই তো এটা? হ্যাঁ এই যে, তাই তো? কি হ্যাঁ তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো? হ্যাঁ হ্যাঁ আবার তার সঙ্গে 3 sin স্কয়ার থিটা আছে প্লাস 3ab আছে, তাই তো? হ্যাঁ এরকম ফর্মুলা তো এটা, ভাঙলে হ্যাঁ তাহলে a প্লাস b তার হোল কিউব মানে বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3 ইনটু এই যে 3ab sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা 3ab ইনটু a প্লাস b sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই তো? 3ab ইনটু a প্লাস b প্লাস আবার 3ab আছে, এই যে 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, বোঝা গেল? হ্যাঁ ফর্মুলাটা বুঝিয়ে দিলাম, কিন্তু এই যে ফর্মুলাটা যেরকম ফর্মুলা লেখা আছে সেরকম লিখলাম। a মানে হচ্ছে sin স্কয়ার থিটা, ঠিক আছে, আর b মানে হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত, 1 তার হোল কিউব মাইনাস আবার 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এখানটা হবে কেন? কারণ এই যে a প্লাস b যেটা আছে, a প্লাস b এর ভ্যালু 1 হয়ে যাবে, তো a প্লাস b মানে কি, এই যে sin স্কয়ার থিটা প্লাস, এই যে এখানেও তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে, তাহলে এটা 1 হয়ে গেল। আচ্ছা এবার দেখো সেম জিনিস মাইনাস আছে, আবার সেম জিনিস প্লাস আছে, মানে 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে? তাহলে কত হলো 1 মাইনাস এটা 1 হয়ে গেল, এটা টোটালটা কেটে গেল, মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 1, বোঝা গেল? ঠিক আছে। আর বড় ম্যাথস গুলো কিন্তু প্র্যাকটিস করতে স্টার্ট করে দাও, ত্রিকোণমিতি, পরিসংখ্যা বিভাজন, ঠিক আছে? কটা বাজে? ওটা এখনো বাজেনি, 9:29 বাজে, 9:30 বাজে। 9টা থেকে পড়া আছে, হ্যাঁ শুক্রবার পড়া থাকবে নাকি?